আসসালামু আলাইকুম। আজ ১৯ নভেম্বর ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচার রায় নিয়ে ভারতে বসে যে দিবাস্বপ্ন দেখছেন হাসিনা। সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনকে তুলোধুনো করল জামায়াত। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার শেখ হাসিনার বর্তমান তৎপরতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে এটি তুলে ধরা হলো। ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব, সোমবার রাতেই ফোন করে বলে দিয়েছেন হাসিনা। অনুগামীদের দাবি, তেমনি হাসিনার কথায় দৃশ্যতই উদ্বুদ্ধ কলকাতাবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ১৪ দলের জোটকেও ভোটে লড়তে না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে। সোমবার নেত্রীর ফাঁসির আদেশ শুনে তারা খানিকটা মন মরা হয়ে পড়েছিলেন। যদিও তাদের দাবি, সকলেই আগে থেকে জানতেন এমন বিচারই হতে চলেছে। দাবি আরও যে এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে। সোমবার দুপুরে হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউই নেত্রীকে ফোন করার সাহস দেখাননি। নিজেদের মধ্যে ফোনাফুনি করে বিলাপ করছিলেন। মঙ্গলবার তাদের একজন বলছিলেন, আমরা বলাবলি করছিলাম, সব শেষ হয়ে গেল, আর আশা নেই। তার মিনিট পাঁচেকের মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ হাসিনা। সেই নেতার কথায় প্রথমে নেত্রী বলেন, আমার গলায় ফাঁসির রশি, আর তোমরা আমাকে একটা ফোনও করলা না। খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন, তিনি ভেবেছিলেন ফোন করবেন, কিন্তু সাহস পাননি। জবাবে হাসিনা তাকে শটান বলেন, মোহাম্মদ ইউনূস তাকে কি ফাঁসি দেবেন, তিনি বরং ইউনূসকে ফাঁসি দেবেন। ওই নেতার কথায় নেত্রী বললেন, ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দিব। আল্লাহ আমারে এমনি এমনি বাঁচিয়ে রাখেননি, গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি। আওয়ামী লীগের নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে। ইউনূসের বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে। হাসিনার ফাঁসির আদেশের পরে সেই রোষ আরও বাড়বে বলে তাদের বক্তব্য। তার উপর স্বয়ং হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আরও আশাবাদী। এক নেতার কথায়, উনি বিশাল কথা বলেছেন, এ অনেক বড় কথা, আমরা ভেঙে পড়েছিলাম, উনি আমাদের শক্তি দিলেন। অবশেষে ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন ভোরের কাগজের অনলাইন ইনচার্জ মিজানুর রহমান সোহেল। ফিরে এসে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। মিজানুর রহমান সোহেল লিখেন, আলহামদুলিল্লাহ, বিনা অপরাধে প্রায় 10.5 ঘন্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে সসম্মানে মাত্র বাসায় পৌঁছে দিয়েছে। গত রাত 12টার দিকে ডিবি প্রধান আমার সঙ্গে কথা বলবেন, এই অজুহাতে 5-6 জন ডিবি সদস্য জোর করে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবিতে নিয়ে আসামির খাতায় আমার নাম লেখা হয়। জুতা বেল্ট খুলে রেখে গারদে আসামিদের সঙ্গে আমাকে রাখা হয়, কিন্তু কেন আমাকে আটক করা হলো তা আমি জানতাম না। তিনি বলেন, তেমনি যারা আমাকে তুলে এনেছিলেন বা ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিছু বলতে পারেননি। দীর্ঘ সময় পর বুঝতে পারলাম সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র 9 জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই আমাকে আটক করা হয়েছিল। আমার সঙ্গে সংগঠনের সেক্রেটারি আবু সাইদ পিয়াসকেও আটক করা হয়। তিনি এখনও ডিবি কার্যালয়ে আছেন। তিনি আরও লেখেন, বুধবার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার NEIR নিয়ে DRUতে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ বা MBCB এর প্রেস কনফারেন্স করার কথা ছিল। আমি সেখানে ছিলাম মিডিয়া পরামর্শক। সেই প্রেস কনফারেন্স বন্ধ করাই তাদের প্রধান টার্গেট ছিল, কিন্তু তাদের জন্য আফসোস, যে উদ্দেশ্যে তারা প্রেস কনফারেন্স বন্ধ করতে চাইল সেটা দেশের সবাই জেনে গেল। এই সাংবাদিক লিখেন, দেশের মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে NEIR স্পষ্টতই সাংঘর্ষিক। প্রতিযোগিতা নিশ্চিত করতে দেশে প্রতিযোগিতা কমিশনও রয়েছে, অথচ মাত্র 9 জন ব্যবসায়ীকে সুবিধা দিতে সারা দেশে 25,000 মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত চলছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামের সাধারণ মানুষ ও প্রবাসী সহ অনেকেই বিপদে পড়বেন। একটা চেইন ভেঙে পড়বে, অনেক ব্যবসায়ী পথে বসে যাবে। জেনে রাখা ভালো, এই 9 জনের একজন ওই উপদেষ্টার স্কুল বন্ধু। ভোরের কাগজের অনলাইন ইনচার্জ লেখেন, একটা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়? শুধুমাত্র প্রেস কনফারেন্স বন্ধ করতেই কি আমাকে গভীর রাতে জোর করে তুলে নিয়ে যাওয়া হলো? যারা মুখে বাক স্বাধীনতার বুলি আওড়ান তারাই কি আমাকে বাকরুদ্ধ করতে এই আয়োজন করলেন? মগের মূল্যকে এই কি তবে বাক স্বাধীনতার বাস্তব চিত্র? সাংবাদিক সোহেল লিখেন,
আমাকে আটক করার ঘটনা জানাজানি হতেই বহু শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু সহকর্মী উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই খবর নিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, সংবাদ প্রকাশ করেছেন। তাদের এই সমর্থন ও আওয়াজের কারণেই আমি দ্রুত মুক্তি পেয়েছি বলে বিশ্বাস করি। যারা আমার পাশে ছিলেন তাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। ডিএমপির উপকমিশনার জানান, মিজানুর রহমান সোহেলকে আটক করা হয়নি, তাকে শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল। তার ফোন নম্বরটি একটি সংবেদনশীল জায়গায় ব্যবহৃত হয়েছিল, এ কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। তবে সোহেলকে পরে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে ডিবি পরিচয়ে তার বাসা থেকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। প্রায় একই সময় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকেও ডিবি আটক করে। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। বুধবার মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ সহ 24টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি আরও বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এ কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি। এবার কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান, ব্যক্তি ও পেশাগত জীবন কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। কোর্সে অংশ নেওয়া এক বাংলাদেশি অফিসার বলেন, ডিএসসিএসসিতে এই কোর্সে আমরা যে নেতৃত্ব, কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে জ্ঞান লাভ করেছি তা আমাদের দেশের এবং এর বাইরের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করবে। বিশেষ করে যে কোনো জাতীয় সংকটে আমরা আমাদের অর্জিত জ্ঞান প্রয়োগ করতে প্রস্তুত। চীনের এক অফিসার বলেন, বাংলাদেশের এই সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান বজায় রেখে চলেছে। 23টি দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাওয়ায় আমাদের পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়া আরও শক্তিশালী হয়েছে। আমরা আশা করি এই জ্ঞান ভবিষ্যতে আমাদের নিজ নিজ দেশকে নিরাপত্তা দিতে কাজে লাগবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে লটারির প্রক্রিয়া চেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার সকালে নির্বাচন ভবনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান সংলাপে এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকাল 10টায় ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার ANM নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় সংলাপ। এতে জামায়াত ছাড়াও এনসিপি সহ আরও 6টি দল অংশ নেয়। গোলাম পরওয়ার বলেন, 1 মাসও হয়নি, 20 দিনও হয়নি, একজন ডিসি সেখানে চলে গিয়েছেন, সেটাও হঠাৎ করে। আবার এই সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পেছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন কাজ করে, একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। সংলাপে জামাতের পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির পক্ষে মত তুলে ধরেন। তিনি বলেন, লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে যার যেখানে তকদির আছে সে সেখানে চলে যাবে, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। নির্বাচন কমিশনই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আস্থার জায়গা বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর আগেও কয়েকটি নির্বাচন কমিশনের সময়ে তফসিল ঘোষণার পর এক রাতে সব ডিসিএসপির বদলি হয়েছে, তা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এমন সিদ্ধান্ত নিতে হবে। এখন যেটা করা হচ্ছে তা পরিকল্পিত ও উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এই পৃথিবীতে কোন ধরনের মানুষ সবচেয়ে সুখী? এই পৃথিবীতে সবচেয়ে সুখী হচ্ছে কৃতজ্ঞ মানুষ। যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন তারা সবচেয়ে সুখী হন। আপনি প্রতি রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন, আজকের সারা দিন কারা আমার উপকার করেছে, কারা আমার জীবনে অবদান রেখেছে, তাদের প্রতি কোনো না কোনোভাবে কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিনিয়ত এই যে আলো বাতাস পাচ্ছেন, এর জন্যে আপনি আল্লাহর কাছে তো কৃতজ্ঞ বটেই, আবার দৈনন্দিন কাজ করতে গিয়ে অনেকেই আপনাকে সহযোগিতা করছেন, ভালোবাসছেন অথবা অনুপ্রেরণা দিচ্ছেন। সময় মতো তাদেরকে জানিয়ে দিন যে আপনি তাদের এই আচরণে কৃতজ্ঞ, এই সহযোগিতায় আপ্লুত। কারণ কৃতজ্ঞ মানুষই জীবনে
টিকে থাকে, লড়াইয়ের শেষ পর্যন্ত বিজয়ী হয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। নিজেদের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান কানকে আরও উন্নত করছে তুরস্ক। ইতোমধ্যে এই কাজ শুরু হয়েছে, শিডিউল অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের। তুরস্কের পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে ইয়াসের গুলের জানিয়েছেন, কানের ইঞ্জিন আরও শক্তিশালী এবং আধুনিক করার কাজ চলছে। বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আরও শক্তিশালী ইঞ্জিন তৈরির কাজ শুরু হয়েছে। তুরস্কের যুদ্ধবিমান কান TFX নামেও পরিচিত। 2015 সালের ডিসেম্বরে নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে আধুনিক যুদ্ধবিমান তৈরির ঘোষণা দেয় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরের বছর 2011 সালে রাষ্ট্রায়ত্ত কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। প্রস্তাবিত কান বা TFX পঞ্চম প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধবিমান, সেই হিসেবে এর গতিবেগও হবে অকল্পনীয়। মার্কিন সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লকহেড মার্টিনের তৈরি F-22 র্যাপটরকে একটি সাধারণ মানের পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান বলে বিবেচনা করা হয়। এই বিমানটি ঘন্টায় সর্বোচ্চ 2077 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। পঞ্চম প্রজন্মের অধিকাংশ যুদ্ধবিমান নিঃশব্দে উড়তে পারে। এই সক্ষমতাকে বলা হয় স্টেলথ। কান বা TFX ইতোমধ্যেই জাতীয় যুদ্ধবিমান হিসেবে স্বীকৃতি পেয়েছে। 2024 সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন করে কান। পরে মে মাসে হয় দ্বিতীয় দফা পরীক্ষামূলক উড্ডয়ন। TFX-কে বলা হয় তুরস্কের বিমান বাহিনীর গর্ব, কারণ এই বিমানের সবকিছু তুরস্কেই তৈরি হয়েছে। আগামী 2028 সালে TFX-কে পুরোপুরি অপারেশনাল কাজে ব্যবহার করা যাবে বলে আশা করছে তুরস্কের সরকার। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।